যাই হোক, তারপরও আগাতে হবে। আমরা টিম্বার শুরু করে কতটুকু গিয়েছিলাম এগুলো আমরা পড়েছি। স্টোরেজ অফ ব্লক, সয়িং অফ টিম্বার, এগুলো ফিগার দেখতে বলেছিলাম, বই সাথে আর রাখতে বলেছিলাম। বই আছে? জি স্যার। এখন আজকে আমরা বলবো ডিফেক্টস ইন টিম্বার। গত ক্লাসে ডিফেক্টস এর আগ পর্যন্ত মনে হয় বলেছিলাম, নাকি ডিফেক্টস বলা হয়েছিল? না স্যার। ডিফেক্টস তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, দুই ধরনের ডিফেক্টস সাধারণত হয়। একটা ন্যাচারাল ডিফেক্টস, এটা গাছের জন্মলগ্ন থেকেই হয়, এটা হওয়ার কথা ডিউ টু অ্যাবনর্মাল গ্রোথ এন্ড রাপচার অফ টিস্যুস। ন্যাচারাল ডিফেক্টস অনেক, ছবিগুলোতে দেখা যাচ্ছে। নট এটা একদম সব গাছেই থাকার কথা। নট মানে কি? গাছের শাখা প্রশাখা যেখান থেকে শুরু হয় ওইটাই মেইনলি নট। এছাড়া ভিতরেও কিছু নট হইতে পারে। আর গাছের অ্যাবনর্মাল গ্রোথের জন্য কিছু ফাইবার টুইস্টেড হইতে পারে। এটা ফিগার 15.7 দেয়া আছে, তোমরা বইটা খুলে দেখতে পারো। 15.6 সব বিভিন্ন ধরনের নট দেয়া আছে। এইভাবে করে শেকস, আপসেটস, রিঙ্গলস, অক্সিনাস, কম্প্রেশন উড এন্ড ফিশ পকেট। যেহেতু তোমাদের সময় নষ্ট হচ্ছে, এগুলো তোমরা বই থেকে পড়ে নেবে। ডেফিনেশন একদম ডিটেইলস পড়ার দরকার নাই। এটা কেন, কি ক্ষতি করে, এইভাবে করে ফিগার দেখে করতে হবে। তোমরা এখানে ফিগার দেখতেই পাচ্ছ, যেমন আপসেট 15.9 ফিগারে, রিঙ্গল 15.8 ফিগারে। মাঝে মাঝে কিছু স্যাপ জাতীয় বা লিকুইড জাতীয় ভিতরে জমা হয়, ওগুলাকে রিঙ্গল বলা হয়। এগুলো আঠালো হয় সাধারণত। এইভাবে করে বিভিন্ন ডিফেক্টস ন্যাচারালি হয়ে থাকে। এখানে এটা পরীক্ষায় প্রশ্নটা মাঝে মাঝে আসে, what are the various types of defects, what are their disadvantages, এইগুলা থাকলে কি ডিসঅ্যাডভান্টেজ হয় এইরকম। এরপরে আসছি আমরা আর্টিফিশিয়াল ডিফেক্টস। আর্টিফিশিয়াল ডিফেক্টস মানে এগুলো আমরা যখন সয়িং করব, ফেলিং করব, কনভার্সন করব, অর্থাৎ একটা টিম্বারকে প্রথম আমরা কি করি? ফেলিং করি। টিম্বার ফেলিং কখন করি? অক্টোবর টু মার্চ। কেন করি? কারণ ওখানে ফুডের পরিমাণ কম থাকে, ইনসেক্টস যারা অ্যাটাক করে তাদের ফুডের পরিমাণ কম থাকে, যেমন স্টার্স, স্যাপ। এই জন্যই আমরা অক্টোবর থেকে মার্চ এটা প্রেপার করি। এই সময়ে ক্যাম্বিয়াম এগুলো ইনঅ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভ থাকলে ওখানে খাদ্য জমা কম হয়, যে কারণে ওই সময়ে করলে ইনসেক্টের অ্যাটাকও কম হয়। যাই হোক, এই আর্টিফিশিয়াল ডিফেক্টসটা যখন আমরা ফেলিং করি, কনভার্সন করি, সয়িং করি, তখন হইতে পারে। এটা আমাদের ভুলের জন্য হয়ে যায়। ওয়ার্পিং এন্ড টুইস্টিং প্রথমটা। ওয়ার্পিং এন্ড টুইস্টিং সবাই জানো। ওয়ার্পিং মানে বেঁকে যাওয়া, টুইস্টিং মানে মুচড়িয়ে যাওয়া। এগুলো আমরা রাখা বা কাটা, তখন এগুলো হয়ে যায়। এইভাবে করে স্প্লিটিং, ক্র্যাকিং, এগুলোর ফিগার নাই। ডিফেক্টস ডিউ টু ফাঙ্গাল অ্যাকশন, ওই যে গাছ ফেলিং করে যদি ফেলে রাখি,
তাহলে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে। ডিফেক্টস ডিউ টু ইনসেক্টস এন্ড ওয়ার্ম, ওয়ার্ম অ্যাকশন এগুলো দেয়া আছে 15-11 ছিদ্র করে ফেলে গাছকে। এগুলো ইনসেক্টস এবং ওয়ার্ম অ্যাকশনে এরা গাছ নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। তোমরা দেখেছো হয়তো উড ফার্নিচার রেখে দিলে বাড়িতে অনেক সময় পাউডার লাইক ডাস্ট পড়ে, আবার অনেক সময় দানা দানা গুঁড়ো পড়ে। এইগুলাই হচ্ছে ইনসেক্ট এবং ওয়ার্ম অ্যাকশন। ওরা খেয়ে খেয়ে গাছকে নষ্ট করে ফেলে, সেপ গুলা খায়, অন্যগুলো ফেলে দেয়। এইবার সিজনিং, আমরা এই যে ডিফেক্টস গুলো আছে এগুলো ডিউ টু আমাদের অসতর্ক ভাবে, আরেকটা আছে ন্যাচারাল ডিফেক্ট, এটা অরিজিনালি জন্মগতভাবে হয়। কিন্তু এই গাছকে ঠিক রাখার জন্য আমাদের কিছু প্রসেস জানতে হবে। প্রথম স্টেপ হচ্ছে গাছ যখন সয়িং করলাম, কনভার্সন করলাম বিভিন্ন মার্কেট ফর্মে, ওটাকে আগে সিজনিং করতে হবে। সিজনিং মানে কি? সিজন শব্দের অর্থ হচ্ছে কাল। তোমরা জানো সিজনিং বলতে এখানে সেটা বোঝানো হয় না। এটা হচ্ছে গাছকে, টিম্বারকে যখন আমরা মার্কেট ফর্মে নিলাম, এটাকে যাতে ফাঙ্গাল অ্যাকশন কম হয় এই জন্য এটাকে সিজন করতে হয়। এটাকে বলা হয় সিজনিং। তোমরা শুনে থাকবে হয়তো সিজনিং করা উডকে সাধারণত ফাঙ্গাল অ্যাকশন হয় না। যাই হোক, সিজনিং করার উদ্দেশ্য 5-6টা আছে, এগুলো বইতে আছে। অবজেক্টিভস: to bring the timber to a state of equilibrium moisture content. তোমাদের আগে বলেছিলাম ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট কখন হয়? যখন সিজন করি। ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট আসলে আর তেমন ইনসেক্টস বা ওয়ার্মে অ্যাটাক করতে পারে না, which is essential for all subsequent conversion and use. কনভার্সন করার পরে এটা খুবই এসেনশিয়াল। To reduce the weight of timber to facilitate transportation and handling. এটা যদি সিজনিং করি ওয়েট কমে যায়, কারণ গাছের অতিরিক্ত পানি যেগুলো জমা থাকে, স্যাপ যেগুলো জমা থাকে, এগুলো চলে যায়। To make timber durable and more resistant to decay due to fungal action. এগুলোকে ডিউরেবল করতে পারি, মোর রেজিস্ট্যান্স করতে পারি ফাঙ্গাল অ্যাকশন থেকে। ফাঙ্গাল অ্যাকশনের জন্য মেইনলি টিম্বার নষ্ট হয়ে যায়, ডিকে হয়ে যায়। এই জন্য টু ডিকে, ডিকে মানে তো বুঝো? হ্যাঁ, হ্যাঁ, ডিউ টু ফাঙ্গাল অ্যাকশন থেকে এটা যাতে পৌঁছে না যায়, নষ্ট না হয়। অনুরূপ ভাবে 4 নম্বর সিজনিং আমি এখানে লিখি নাই, বইতে আছে। ও 7 নম্বর উদ্দেশ্য টু মেক টিম্বার স্ট্রং, হার্ড এন্ড স্টিফ। টিম্বারটাকে হার্ড, স্ট্রং এন্ড স্টিফ করার জন্যই এটা করা হয় সিজনিং। 5 নম্বরে আছে টু ড্রাই দ্য স্যাপ এন্ড টু রিডিউস দ্য ময়েশ্চার কন্টেন্ট টু এ সার্টেন ডিগ্রি to apply preservative on timber. ওই যে স্যাপ রিডিউস করা, ময়েশ্চার রিডিউস করা। To make timber more suited for polishing and painting. ওই লাস্ট একটা লিখলাম, to make timber more suited for polishing. তোমরা পলিশিং বুঝো, আর পেইন্টিং এটাও বুঝো। অর্থাৎ গাছকে পলিশ করা, তারপরে পেইন্ট করা, এগুলো ইজি হয় এবং সুইটেবল হয়। এই জন্যে সিজনিংটা করা অনেক কারণে খুবই জরুরি। অনেকে তাড়াহুড়া করে সিজনিং পদ্ধতি অনুসরণ না করেই কাঠকে যে জায়গায় দরকার সেই জায়গায় ইউজ করে ফেলে। ইউজ করলে তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, শুকিয়ে যায়, ছোট হয়ে যায়, বেঁকে যায়, ফাঙ্গাল অ্যাকশন হয়।
এগুলো যাতে না হয়, মাস্ট বি টিম্বার মাস্ট বি কি করতে হবে, সিজন করা উড সব সময় ভালো, এটা টেকসই বেশি, ডিউরেবল, রেজিস্ট্যান্স টু ফাঙ্গাল অ্যাকশন। যাই হোক, মেথড আছে, মেইনলি মেথডস একটা এয়ার ড্রাইং একটা ন্যাচারাল মেথড দুইটা, একটা ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারালটাই হচ্ছে মেইনলি এয়ার ড্রাইং, অর্থাৎ কেটে একটা উঁচু প্ল্যাটফর্মে রোদে রেখে দেওয়া, মাঝে মাঝে ওলট পালট করে দেওয়া, যাতে রোদটা ইউনিফর্ম ভাবে লাগে। এই যেমন শীতকাল এসে যাচ্ছে, এই জন্য অনেকে ঘরের বন্দি অবস্থায় যে ল্যাব তোষক, বিশেষ করে ল্যাব, এগুলো এখন রোদে দেওয়ার সময় উল্টা পাল্টাইয়ে দিতে হয়, না হয় ওখানে যে ফাঙ্গাল অ্যাকশন হয়ে যাচ্ছে ওগুলো ঠিক মতো মারা যাবে না। এই জন্য এয়ার ড্রাইং করতে গেলেও এটাকে একটা উঁচু প্ল্যাটফর্মে রাখতে হবে, রেখে এটাকে মাঝে মধ্যে উল্টে পাল্টাই দিতে হবে, যাতে করে ইউনিফর্ম এবং সব দিকেই ড্রাই হয়। এটা হচ্ছে ন্যাচারাল আর এয়ার সিজনিং বলা হয় এটাকে। আমি ওটা ঠিক মতো লিখি নাই, বইতে আছে ন্যাচারাল আর এয়ার সিজনিং। এটাকে এয়ার ড্রাইং ও বলে। যাই হোক, আর্টিফিশিয়াল মেথডই আজকাল বেশি ইউজ করে। এটা ড্রাইং অফ টিম্বার বাই এক্সপোজার for a limited period to high temperature in a closed chamber or by artificial seasoning. এটা কেমিক্যাল সিজনিং হইতে পারে, স্টিম সিজনিং হইতে পারে, স্মোক সিজনিং হইতে পারে, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। এগুলো সাধারণত করা হয় একটা লিমিটেড পিরিয়ডের জন্য, একটা হাই টেম্পারেচারে করা হয় ক্লোজ চেম্বারের ভিতরে। এগুলো করলে এটা তাড়াতাড়ি করা সম্ভব, তবে খুব তাড়াতাড়িও না, এটা একটু রয়ে সইয়ে করতে হবে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার সিজনিং। আমাদের লোকাল যেগুলা ইন্ডাস্ট্রির না, ইন্ডাস্ট্রি ছাড়া যারা নিজেরা এগুলা গাছ কনভার্সন করায়, তখন তারা ওয়াটার সিজনিং মেইনলি করে। আমরা ছোটকালে দেখেছি গ্রামে যারা গাছ কিনে নিয়ে আসে বা নিজেরা ইয়ে করে, ওগুলো পানিতে আগে ভিজাইতে দিয়ে যায়, ওই পুকুরের পানিতে চেপে দিয়ে রাখে। এগুলো আবার বেশি উঠলে হবে না, ইয়ারের টাচে থাকলে হবে না। এই জন্যই ওয়াটার সিজনিংটা খুবই জরুরি। আর আর্টিফিশিয়াল সিজনিং এর মধ্যে ক্লিন সিজনিং, কেমিক্যাল সিজনিং, ইলেকট্রিক্যাল সিজনিং, স্টিমিং, বয়লিং, বিভিন্ন মেথড আছে। এর বইতে এগুলো সুন্দরভাবে লেখা আছে, তোমরা এগুলো দেখতে পাও এবং এইভাবে করে সংক্ষেপে পড়ে নেবে। তো মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে, what do you mean by seasoning of timber? What are the various objectives? তারপর হইতে পারে what are the various types of seasoning methods? Explain any one. Which one very popular in Bangladesh? এইভাবে করে প্রশ্ন আসে মাঝে মধ্যে।
সরি, যাই হোক, তাহলে তোমরা বুঝতে পেরেছো সিজনিং কি। সিজনিং মানে এটা একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা ময়েশ্চার কন্টেন্ট এবং স্যাপ রিডিউস করি, যাতে করে কোনো ডিস্ট্রয় না হয়, ডিকে না হয় ডিউ টু ফাঙ্গাল অ্যাকশন। ঠিক আছে, এর অবজেক্টিভ গুলো কি কি? 6টা। কি কি মেথড? মেইনলি 3টা মেথড, 2টা মেথড বলা চলে, একটা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। ন্যাচারালের মধ্যে এয়ার ড্রাইয়িং একটা, আর একটা ওয়াটার সিজনিং। আর্টিফিশিয়ালের মধ্যে 5-6টি আছে। ক্লিন সিজনিং, কেমিক্যাল সিজনিং, ইলেকট্রিক্যাল সিজনিং, স্টিমিং, বয়লিং, স্মোক সিজনিং। তো ওয়াটার সিজনিং আমি বললাম রুরাল এরিয়াতে, বাংলাদেশে ভেরি কমন। সেটা তোমরা commonly used, লাস্টে লেখা আছে দিস মেথড ইজ কমনলি ইউজড অল ওভার দ্য বাংলাদেশ। বাংলাদেশের প্রায় জায়গায় এটা হয়। যাই হোক, আমরা সিজনিং করলাম। এবার কিছু মেকানিক্যাল প্রপার্টিস, এগুলো তোমরা SMA পড়েছ সেকেন্ড ইয়ারে, বিভিন্ন মেকানিক্যাল প্রপার্টিস। আর সেকেন্ড ইয়ারে মনে হয় স্ট্রাকচারাল সেশনালে তোমরা টিম্বার দিয়ে কিছু টেস্ট করেছ না? হয় নাই? হ্যালো, আরে এরা তো শুনেও না মনে হয়। হ্যালো, জি স্যার। আরে ভাই, মাঝে মধ্যে একটু গল্প সল্প করবে। জি স্যার, এটাই একটা গল্প, এটা বলতে পারলেই বুঝবো যে আমার গল্প তোমরা শুনছো, তোমাদের গল্প যেন আমি শুনি। এই ব্যবস্থা রাখতে হবে। এখন তো সব ফুল ফর্ম হয়ে গেছে। তো মেকানিক্যাল প্রপার্টিস, এটা ওই ডিউরেবিলিটি, স্ট্রেংথ, ইলাস্টিসিটি, স্টিফনেস, টাফনেস, হার্ডনেস, ওয়ার্কেবিলিটি, এইগুলোর টেস্ট তোমরা সেকেন্ড ইয়ারে করেছিলে। টেনসাইল টেস্ট করা হয়েছে, কম্প্রেসিভ টেস্ট করা হয়েছে, ফ্লেক্সাল টেস্ট করা হয়েছে SM সেশনালে। ওখানেই ইলাস্টিসিটি মাপা যায়, স্টিফনেস মাপা যায়, টাফনেস মাপা যায়, হার্ডনেস মাপা যায়। এগুলো কি বৈশিষ্ট্য বইতে সংক্ষেপে দেওয়া আছে, এগুলো খুব সংক্ষেপে এই বইতে দেওয়া আছে। তা এইভাবে করে তোমাদের আগাইতে হবে, নিজেরা না পড়লে হবে না। এখন আমি এগুলো আর বলবো না। তারপরে হবে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিম্বার। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে 10-12টা পয়েন্ট আছে মনে হয়, আমি 9টাকে কোন রকমে ইয়ে করেছি, 12-13টা আছে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় সময় আসে। What are the characteristics of a good timber? তখন এটা ঘুরিয়ে দিতে পারো অন্যভাবে, how can you identify a timber is good? তখন এই ক্যারেক্টার্স গুলো বলতে হবে। তখন প্রশ্নের উত্তরটা একটু শুরু অন্যভাবে বলতে হবে। যাই হোক, এই পয়েন্ট গুলো তোমরা বইতে, বই আছে কারো না? দাওয়াত দিয়েছি, কথা শুনছো? কয়টা পয়েন্ট আছে একজনে বলো তো? 13টা আছে। দেখি 8 নম্বর পয়েন্টটা একটু পড়ো তো। The density of the timber should be high because heavier timbers are always stronger and durable. মানে কি? ডেনসিটি, অর্থাৎ যে কাঠ যত বেশি ভারী হবে তার ডেনসিটিও তত বেশি হবে। এবং ডেনসিটি বেশি হওয়া মানে এই কাঠ বেশি স্ট্রং, বেশি ডিউরেবল হয়। এই জন্যই ও ডেনসিটি বেশিওয়ালা উডগুলো হচ্ছে গুড টিম্বার। এইভাবে করে এইখানে যে পয়েন্ট 13টা আছে এগুলো একটু মনে রাখতে হবে, এবং এগুলো তোমরা নিজেদের প্রফেশনাল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে গেলে ওই কথা চিন্তা করে করতে হয়।
এই জন্যে তোমরা জানো যে সেগুন কাঠের দাম বেশি, এটাকে ঠিক উড বলে। এরকম কিছু টিম্বার আছে যেগুলোর দাম বেশি, কারণ এগুলো স্ট্রং আর সহজে ইয়েতে ধরে না, পোকায়। পোকা বলতে আমরা বোঝাচ্ছি ইনসেক্টস এন্ড ওয়ার্মস, ফাঙ্গাল অ্যাকশন হয় না। তাহলে তোমরা প্রথম থেকে দেখতে পাচ্ছ, ইট শুড বি স্ট্রং, স্টিপ, টাফ এন্ড ডিউরেবল। তারপর দ্বিতীয় নম্বরে, ইট শুড বি ফ্রি ফ্রম বোথ ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল ডিফেক্টস। আর ইট শুড বি সন রেডিয়ালি। রেডিয়ালি করলে এটা ওই ডিফেক্টস, আর্টিফিশিয়াল ডিফেক্টস একটু কম হয়। এইভাবে করে 13টা পয়েন্ট। এগুলো তার বোঝানোর কিছু নাই। যদি কোনো পয়েন্ট না বুঝো আমাকে জিজ্ঞেস করতে পারো। উড কি ফায়ার রেজিস্ট্যান্স হয়? It should be fire resistant. That is, it should have low combustibility. অর্থাৎ আগুন লাগালে যেন সহজে না ধরে সেই রকম আগুন, সেই রকম কাঠ দরকার। কিছু কিছু কাঠ আছে আগুন দিলেই ধপ করে জ্বলে ওঠে, ওগুলো হয়তো পাতলা গুলা বৈশিষ্ট্য ওই রকমই। আর যেগুলো ওজন বেশি, পাতলা বলতে হবে যে ওজন কম, হালকা, ওগুলাতে। আর যেগুলোতে ওজন বেশি ওগুলোতে আগুন ধরতে কষ্ট আছে। এই জন্যই ওগুলা দেখেই করতে হয়। যাই হোক, এবার এরপরে ইউজেস অফ টিম্বার, এটা একটা ইম্পর্টেন্ট আর্টিকেল। আমরা ইউজেস অফ টিম্বার, এই যে এখানে আছে 16 নম্বর পয়েন্টে, পার্মানেন্ট স্ট্রাকচারাল ওয়ার্কস। এটা এই যে বাড়ি করার জন্য, ব্রিজ করার জন্য। আগে আমরা প্রায় দেখতাম গ্রাম অঞ্চলে কাঠের ব্রিজ, বাঁশের ব্রিজ। বাঁশও তো এক ধরনের টিম্বার, সুতরাং এগুলার ইউজ আগে বেশ ছিল। ফার্নিচার তো সে সভ্যতার প্রথম থেকেই ফার্নিচার ওয়ার্কসে ব্যবহার হয়। ফার্নিচার ওয়ার্ক হিসাবে তোমরা চেয়ার, টেবল, আলমিরা, এইরকম অনেক কিছু, শোকেস, এগুলো করে থাকে। আর পার্মানেন্ট স্ট্রাকচার ওয়ার্কে তোমরা দেখেছো বাড়ি করতে, এগুলো করতে যখন লাগে ওখানে বিম হিসাবে ইউজ হয়, কলাম হিসাবে ইউজ হয়, তারপর এমনি কনস্ট্রাকশন কাজেও ইউজ হয়, ফাইল হিসাবে ইউজ হয়। ওই যে ব্রিজ, পিয়ার, এগুলো লেখা আছে। তারপর ট্রান্সপোর্টেশন ওয়ার্ক। ট্রান্সপোর্টেশন ওয়ার্ক মানে কি বোঝায়? ট্রান্সপোর্টেশন ওয়ার্ক, এই যে নৌকা, প্রথম ধরো নৌকা, তারপর ট্রাকের পাঠাতনটা দেয়া হয়, বাসের পাঠাতন দেয়া হয়। আজকাল যদিও কম দেয়, আগে দেখতাম আমরা মোটা মোটা কাঠ দিয়েই ট্রাক, বাসের ওই ফ্লোরটা করা হতো। এবং আগে কাঠের তৈরি কিছু বাসও ছিল, ভিতরে কাঠ, উপরে একটা টিনের ছাউনির মতো। আর টেম্পোরারি ওয়ার্কস ডিউরিং কনস্ট্রাকশন, এটা কি ধরনের আইডিয়া করে বলো? এগুলো টেম্পোরারি ওয়ার্কস বলতে ওই যে বিম, কলাম, এগুলো শাটারিং হিসেবে ইউজ হয়। তারপর স্ল্যাব তৈরিতে শাটারিং হিসেবে ইউজ হয়। এই জন্য বলা হয় স্কাফোল্ডিং। জেনারেল সেন্টারিং ওয়ার্কস, ওই যে ফর্ম ওয়ার্কস যেটা বলা হয়, শাটারিং বা ফর্ম ওয়ার্কস অফ অল টাইপস ইন আরসিসি construction work for providing shoring and starting to support the site of soft soil excavation. অর্থাৎ এইগুলো বিভিন্ন ভাবে টেম্পোরারি কাজ ইউজ হয়। তারপর কমার্শিয়াল ইউজ। কমার্শিয়াল ইউজে এটা তোমরা ভালো করে জানো, কমার্শিয়াল বিভিন্ন টয় তৈরি করে, খেলনা তৈরি করে, তারপর ঘরের অর্নামেন্টালের বিভিন্ন রকমের করতে পারে।
Industrial use. Wood is used for the manufacture of messes. ওই যে মেস তৈরিতে মেসের কাঠি, পেপার, নিউজপ্রিন্ট, কার্ডবোর্ড, ওয়ালপেপার, artificial synthetic fiber, roofing felt, preservatives. বিভিন্নভাবে ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয়। অর্নামেন্টাল এন্ড ডেকোরেটিভ ওয়ার্কস, এটা তো তোমরা বুঝতেই পারছো, এগুলো বাড়ির সৌন্দর্যের জন্য বিভিন্নভাবে বিভিন্ন স্ট্রাকচারকে বিভিন্ন রূপ দেওয়া হয়। এই যে এখানে এই জন্যই বলছে ডেকোরেটিভ পারপাস লাইক টেবল ল্যাম্প হোল্ডার, ফ্লাওয়ার ভেসেস, এক্সট্রা ক্যাবিনেট পার্টিশন, ইন্টেরিয়র ডেকোরেটিভ ওয়ার্কস, এগুলো বিভিন্ন ভাবে অর্নামেন্টাল ডেকোরেটিভ ইয়ে হয়। আর মিসলেনিয়াস ইউজও কিছু আছে, এগুলো ছাড়াও ইউটেন্সিল, বো, টুল, স্পোক, শাফট, ম্যালেট, টুল হ্যান্ডেলস, রোলার, এই সমস্ত এগুলো আছে। তার মানে আমরা টিম্বারের ইউজ এত কিছু আছে বলেই আমরা টিম্বারকে এত যত্ন করে লাগাই, এগুলোর দাম বেশি। অনেকে টিম্বার চাষ করে 10-20 গুণ লাভবান হয়। এইবার ডিকে অফ টিম্বার। ডিকে, ওই যে আগে বলেছিলাম, ডিকে মানে কি? নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া। এগুলো হয় মেইনলি ডিউ টু অ্যাকশন অফ উড ডিকেইং ফাঙ্গাই। এগুলো ভেরিয়াস টাইপস অফ ফাঙ্গাই আছে। মেজর দুই ভাগ হচ্ছে স্টেইন এন্ড মোল্ড। এই ফাঙ্গাল অ্যাকশনটা কার দ্বারা বেশি হয়? স্টেইন এন্ড মোল্ড। স্টেইনের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে ব্লু স্টেইন হচ্ছে মোস্ট কমন ইন দ্য স্টেইন গ্রুপ অফ ফাঙ্গাই। দিস ডিপেন্ড অন woody tissues for their food. The wood becomes soft, friable, spongy and pitted. অর্থাৎ এরা একসাথে স্টেইনে যদি ধরে তাহলে উডের গতি এরকম হয়ে যায়, সফট হয়ে যায়, ফ্রাইয়েবল হয়ে যায়, স্পঞ্জ হয়ে যায়। অর্থাৎ এরা এমন খারাপ ফাঙ্গাস। কেন এটা ধরে? কারণ ওর ভিতরে কি আছে? উটের ভিতরে স্যাপ আছে। স্যাপের ভিতরে কি থাকে? স্টার্চ থাকে আর কার্বোহাইড্রেট, শর্করা। ওদের ওগুলো ফুড হিসাবে ব্যবহার করে। মোল্ড, মোল্ড এটা তোমরা জানো, ওই যে রুটি রাখলে, কাঠ রেখে দিলে ওখানে ফাঙ্গাসের কঠনই গ্রোথ দেখা যায়। কঠন মানে কঠনের মতো একটা আবরণ পরে, এটাই হচ্ছে mold. It reduces the strength and durability of timber. এটা অ্যাটাক করলে স্ট্রেংথ কমে যায়, ডিউরেবিলিটিও কমে যায়। এই যে ফাঙ্গাল অ্যাকশন বা ডিকে হওয়ার জন্য 5টা কন্ডিশন প্রয়োজন হয়। 5টা কন্ডিশনের মধ্যে কি? সাপ্লাই অফ ফুড, অর্থাৎ ওখানে যদি সেপ থাকে, স্টার্চ থাকে, তখন ফাঙ্গাসের অ্যাটাক হয় বা ওরা অ্যাট্রাকটিভ। ওই যে প্রেজেন্স অফ সেপ, স্মল অ্যামাউন্ট অফ এয়ার, অল্প পরিমাণ বাতাস থাকলেও অ্যাটাক করতে পারে। আর ওখানে ময়েশ্চার থাকতে হবে, শুকনা যদি না হয়, একদম ড্রাই হইতে হবে, যাতে ওখানে ওয়াটারের পরিমাণ না থাকে। আর একটা টেম্পারেচারও প্রয়োজন হবে, সুইটেবল টেম্পারেচার। তখন বলা হচ্ছে যদি এই কোনোটার 5টার মধ্যে যে কোনো একটা যদি অভাব হয়, তাহলে এটা একটা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, এলিমিনেটেড, একদম নাই বললেই চলে। সুতরাং
এই 5টা কন্ডিশনের যে কোনো একটা যাতে না আসে সেই ব্যবস্থাই করলে টিম্বার ডিকে হবে না। যাই হোক, এখানে তোমরা এই যে টিম্বার ডিকে নিয়ে এখানে বেশ সুন্দর করে একটা আছে, এটাও পরীক্ষা ইম্পর্টেন্ট। এখানে কোনোটাও আমরা আনইম্পর্টেন্ট বলতে পারবো না। এটা বিশেষ করে তোমাদের প্রফেশনাল লাইফে এগুলো সবটাই ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট। যাই হোক, এখন আমরা আজকে এতটুকু পর্যন্ত। তবে প্রিজার্ভেশন অফ টিম্বার এটা দেখতে হবে। এখানে 3 ধরনের প্রিজারভেটিভ, এগুলো আমরা আগামী ক্লাসে আলাপ করব। তোমরা গত ক্লাস না করে কোথায় লুকিয়ে গেছো আমি কাউকে খুঁজে পাই না। তোমরা আজকে প্রথম যারা করছো তারা কি সেকশন এ? জি স্যার। ইয়েস স্যার। এর পরে হবে সেকশন বি, আর রোববারে হয় আগে সেকশন বি পরে সেকশন এ। যাই হোক, তোমরা এতটুকু দেখো। টিম্বার আর একটা লেকচার করব আমরা, তারপরে শেষ হয়ে যাবে। এরপরে পরের চ্যাপ্টারে যাব। টিম্বার এটা একটা বড় চ্যাপ্টার, তোমরা বইতে দেখতে পাচ্ছ বড় চ্যাপ্টার। এগুলো আসলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, এগুলো নিজে জানার জন্য একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রয়োজন। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।